2 ঘন্টা হয়ে গেছে, আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। প্যাডের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। আগে তো তাও একটু একটু থাকতো, এখন আসেই না। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, টিমটিম আগুনে রান্না করতে হিমশিম দশা, ফিলিং স্টেশনেও দীর্ঘ অপেক্ষা। কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কম। একদিকে প্রায় 15,000 কোটি টাকার 9টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব, বিটিএমএ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন 5,13,000 টাকা, সর্বোচ্চ 7,91,000। 30 জুলাই থেকে হজ ও ওমরা মেলা করবে হাব। এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন, যন্তর মন্তর না ছাড়ার ঘোষণা ককরোচের। প্রধানমন্ত্রীর ইস্তফা চায় কংগ্রেস, প্রশ্ন ফাঁসে ব্যবস্থার নির্দেশ মোদির। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট, ভোগান্তি সব শ্রেণীর গ্রাহকের, টান পড়ছে অনেকের জীবিকায়, কমছে শিল্প কারখানার উৎপাদন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে তাও জানাতে পারেনি কর্তৃপক্ষ। আহমেদ অন্তর ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। আবারও বেড়েছে সংকটের তীব্রতা, গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে, আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিওর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকার জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমুক। তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা, সিরিয়াল দিতেই আমার 1 টাকা গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালায়। কি পরিমাণ অসহ্য, শুধু প্যাডের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের, কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের, আগে তো তাও একটু একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4,000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2,600 মিলিয়ন ঘনফুট গ্যাস। কর্তৃপক্ষ বলছে কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমেছে 450 মিলিয়ন ঘনফুট, তাই বাড়ছে সংকট। আর এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। কারিগরি ত্রুটি হয়েছে, এই কারণে 450 কম থাকবে। এখন অ্যাকর্ডিংলি সব গ্রাহক কম পাবে গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনায় ঘাটতি ও নিজস্ব সম্পদ অনুসন্ধানে ব্যর্থতার কারণেই সংকট পিছু ছাড়ছে না। মানুষের গ্যাস দিতে পারছে না, সে সমাধান কি মানুষ করবে? যারা কোম্পানি হয়ে বসে আছে, কোম্পানির সুবিধা ভোগ করছে, কোম্পানির কর্তৃত্ব ক্ষমতা সব নিয়ে বসে আছে, তাদের কর্তৃত্ব ক্ষমতা নেতৃত্ব কিসের প্রয়োজনে? কেন, যদি এইসব সমস্যার সমাধানে তাদের কোনো অবদান না থাকে? সংকটের টেকসই সমাধানে সিস্টেম লস কমানো ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের, তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। একটি সভায় উঠছে 14,727 কোটি 7 লাখ টাকা ব্যয়ে 9টি উন্নয়ন প্রকল্প, এর মধ্যে নতুন 4টি আর সংশোধিত 5টি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে এই বৈঠক। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ ব্যয় 9,492 কোটি টাকা বাড়িয়ে 27,045 কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া নতুন প্রকল্পের মধ্যে রয়েছে মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, দনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা প্রকল্প, বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মূল্যায়ন, কাম উন্নয়ন কূপ এবং 2টি অনুসন্ধান কূপ খনন প্রকল্প।
একনেক সভা নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থ বছর অর্থাৎ 2026-27 অর্থ বছরের প্রথম যে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেকের বৈঠকটি সকাল 10টায় শুরু হয়েছে এবং ইতিমধ্যে যেটি বলা যায় যে 2 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এই বৈঠক থেকে এখন পর্যন্ত প্রাপ্ত যে তথ্যগুলো জানা গেছে যে সর্বমোট 9টি প্রকল্প উত্থাপিত হতে পারে, 4টি নতুন এবং 5টি সংশোধিত। এই প্রকল্পগুলোর আনুমানিক যেই ব্যয় এখন পর্যন্ত ধরা হয়েছে যে প্রায় 14,500 কোটি টাকা, অর্থাৎ খুব সুনির্দিষ্টভাবে বললে 14,772 কোটির কিছু বেশি অর্থ কিন্তু আনুমানিক ব্যয় হিসেবে ধরে নিয়ে এই 9টি প্রকল্প আজকের এই বৈঠকে উত্থাপিত হচ্ছে এবং এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন পর্যন্ত উল্লেখযোগ্য যে প্রকল্পগুলোর বিষয়ে যদি বলা যায় সেটি হচ্ছে যে জ্বালানির সংকটের যে বিষয়টি, মধ্যপ্রাচ্য অস্থিরতার প্রেক্ষিতের যে প্রভাব বাংলাদেশে পড়েছিল তার একটি বড় অংশ, তার পাশাপাশি যে গ্যাস সংযোগের যে বিষয়টি এখন পর্যন্ত বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষিতে নোয়াখালীর বেগমগঞ্জ এবং সিলেটের ধর্মপাশায় যে কূপ খনন সেই প্রক্রিয়াটি নিয়ে কিন্তু একটি প্রস্তাব উত্থাপিত হতে যাচ্ছে। পাশাপাশি দিনাজপুর জেলার বড় ধরনের উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেখানে প্রায় 91,000 কিলোমিটারের মতো গ্রামীণ সড়ক, সেগুলো রক্ষণাবেক্ষণ মেরামত জন্য একটি প্রকল্প আসছে। পাশাপাশি যেটি সংশোধিত প্রকল্পের একটি উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এর জন্য কিন্তু একটি সংশোধিত যে প্রস্তাব সেটিও আজকের একনেক বৈঠকে আসতে পারে। দুপুর 1টায় সব বিস্তারিত ব্রিফিং করবেন পরিকল্পনার প্রতিমন্ত্রী। সে পর্যন্ত সচিবালয় থেকে এই ছিল সবশেষ অবস্থা। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। বস্ত্র সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বস্ত্র খাতের সমস্যা অনেক পুরনো হলেও আগের কোনো সরকারই তা সমাধান করেনি। সরকার কার্যকর পদক্ষেপ নিলে বিদ্যমান সমস্যার সমাধানে 1.5 বছর সময় লাগতে পারে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলেও জানান শওকত আজিজ। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে BTM এর সভাপতি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বন্ধ ও অর্ধবন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। এখন কি করা যায়, কি ধরনের প্যাকেজ দেওয়া যায় বা আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সকালে রাজধানীর পল্টনে একটি হোটেলে এই প্যাকেজ ঘোষণা করা হয়। এবার সর্বনিম্ন প্যাকেজে খরচ হবে 5,13,000 টাকা, সর্বোচ্চ প্যাকেজের মূল্য 7,91,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরেকটি প্যাকেজের মূল্য 5,95,000 টাকা ধরা হয়েছে। হাব মহাসচিব জানান, সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। 30 জুলাই থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় 5,05,000 টাকা, অপর প্যাকেজ 6,15,000 টাকা নির্ধারণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান ভাড়া এবং বাংলাদেশ পর্বের খরচ অনেক কমেছে, কিন্তু রাজকীয় সৌদি সরকারের পর্বের যে খরচ, আপনারা জানেন যে এবছর সৌদি সরকারের যে D ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে C ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। এখন টোটাল মূল্য হিসাব করতে গেলে আপনাকে এই হজ প্যাকেজ মূল্য বেড়েছে, কিন্তু আগের তুলনা যদি আমরা করি এই হজ প্যাকেজের মূল্য কমেছে। আর কোনো বদির জন্ম হবে না কক্সবাজারে, তৈরি হবে না নতুন কোনো গডফাদার, এমন দাবি পুলিশের। কর্মকর্তারা বলছেন, কক্সবাজার জেলা থেকে ইয়াবা নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। কনস্টেবল থেকে SP পর্যন্ত সবাইকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন টিম তৈরি করা হয়েছে। এমনকি অতীতে জেলায় দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই নতুন করে পাঠানো হয়নি। নজরদারিতে আছেন জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরাও। বুলবুল রেজার রিপোর্ট।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এই গৌরবের উল্টো চিত্রও আছে। ইয়াবা, মানব পাচার ও রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়পত্র সংগ্রহ, এই 3 অপরাধে টালমাটাল জেলাটি। এতদিন সরকারের খাতায় এই 3 অপরাধীরই প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। 24-এর অভ্যুত্থানের পর থেকে কারাগারে তিনি। নতুন সরকারের বয়স মাত্র 5 মাস। পুলিশের দাবি, নতুন করে একক কোনো গডফাদারের জন্ম হয়নি কক্সবাজারে, তবে ছোট ছোট গডফাদারদের অস্তিত্ব এখনো আছে। নতুন কোনো বদি কি আপনারা নাম শুনেছেন? ইন্ডিভিজুয়াল অর্থাৎ একক কোনো গডফাদার সৃষ্টি হয় নাই, ছোট 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 অনেক গডফাদার হয়তো আছে। এখানে ইয়াবা বাণিজ্য সোসাইটি কখনো কখনো কোনো একটা অংশ একসেপ্ট করে নিয়েছে, যা ইয়াবা প্রতিরোধের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। কক্সবাজার জেলা থেকে ইয়াবা নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কনস্টেবল থেকে এসপি পর্যন্ত পুরনোদের সরিয়ে নতুনদের পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করা হয়েছে, এরপর ধীরে ধীরে বিভিন্ন পদের অফিসার, খুবই ভালো অফিসার বেছে পাঠানো হয়েছে। তারা তাদের কাজ সুন্দর করছে। কক্সবাজার অতীতে ছিল বা দীর্ঘদিন আছে, এদের সবাইকে ওখান থেকে নিয়ে আসছি। যাদেরকে পাঠিয়েছি তারা কখনোই কোনোদিন কক্সবাজার ছিল না। তার মানে আমরা এই সম্পৃক্ততা আমাদের ভেতর থেকেই একেবারে জিরোতে করে ফেলেছি। একক সম্রাট এবং সাম্রাজ্য এটা আমরা শেষ করে দিয়েছি। পুলিশ বলছে জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন নজরদারিতে। বিভিন্ন দপ্তরে আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ হচ্ছে, যারা এর সাথে রিলেটেড আছে। সেই দপ্তর বলতে সরকারি দপ্তর হতে পারে, এনজিও হতে পারে, বিকাশের এজেন্ট হতে পারে, মোবাইল ব্যাংকিং সহ আপনার এজেন্ট ব্যাংকিং হতে পারে। আমরা সব তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, হোটেল রিসোর্টের চাকচিক্যের আড়ালে এখানে লুকিয়ে আছে ভিন্ন এক বাস্তবতা। নিষিদ্ধ মাদক ইয়াবা প্রবেশের গেটওয়ে কক্সবাজার। এই তকমা থেকে বের হওয়ার জন্য নানান উপায় খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। জুলাইয়ের শেষ দিকে এসে আন্দোলন দমাতে একের পর এক কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ সরকার। 2024 সালের এই দিনে কারফিউর মধ্যে সারা দেশে অব্যাহত ছিল চিরুনি অভিযান। সমন্বয়ক, বিরোধী মতের রাজনৈতিক দলের নেতা কাউকেই ছাড় দেওয়া হচ্ছিল না। 4 সমন্বয়কের খোঁজ না পেয়ে সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। অন্যদিকে সরকারের তরফ থেকে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছিল। কি ঘটেছিল রক্তিম জুলাইয়ের 22 তারিখ? বিস্তারিত থাকছে নাজমুস সালেহীর প্রতিবেদনে। উত্তাল জুলাইয়ের এক একটা দিন ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। প্রতিটি মুহূর্তই যেন রাতের চেয়েও অন্ধকার। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। জুলাইয়ের 22 তারিখ, তৃতীয় দিনের মতো দেশ জুড়ে চলছিল কারফিউ। সেদিন তড়িঘড়ি করে কোটা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেয় শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আন্দোলন দমনের কৌশল হিসেবে প্রজ্ঞাপনকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বৈরাচার সরকার। তখন শুধু আন্দোলন কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, জনতার প্রত্যাশা অনুযায়ী আন্দোলন চালানোর সিদ্ধান্ত নেন তারা। ওই সময় তো কোটা আন্দোলন বা কোটার যে দাবি, সেইটা প্রধান দাবি না। তখন সেইটা তো হয়ে গিয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং শেখ হাসিনার মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। আমরা কোটা সংস্কার সুরাহান আপনি করলেন, বাট নয়দফা সুরাহাটাকে গুলির বিচারটাকে, দ্যাটস ওয়াই আন্দোলনটা হচ্ছে আপনাকে সামনের দিকে অগ্রসর হয়। 22 জুলাই আরও 13 জন নিহতের খোঁজ পাওয়া যায়। সব মিলিয়ে 6 দিনে নিহত হন 187 জন। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ও জামাত তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছু উস্কানিদাতা রয়েছে, তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বিপুল ধরপাকড় আর গুলির মুখেও ঢাকার কয়েকটি স্পট দখলে রাখে ছাত্র জনতা। যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয় করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতারা। ক্যাম্পাস বন্ধ হওয়ার পর স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়। যেখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ছাত্র শিবির পক্ষ থেকে আমরা আমাদের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ভাইদেরকে এভাবে রিজনগুলো ভাগ করে দিয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীদেরকে
মোবিলাইজড করে অ্যাকোমোডেট করে যেন আন্দোলন নিয়ে আসা যায় এভাবে মূলত করেছিলাম। একই সময়ে রাজধানীর রামপুরা বাড্ডা এলাকা হয়ে ওঠে আন্দোলনের আরেক দুর্গ। সেখানে ছাত্র জনতার আন্দোলন সমন্বয় সম্পর্কে জানাচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা 22 তারিখে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নেতাকর্মীরা যে যে অঞ্চলে থাকুক না কেন এখন আনুষ্ঠানিকভাবে 4টা স্পটে ভাগ হয়ে আন্দোলন করবে। আমার যেহেতু বাসা এইদিকে রামপুরাতে ছিল, আমি আসলে বেশিরভাগ সময় পল্টন রামপুরাতে সব থেকে বেশি অবস্থান করেছি। 22 জুলাই যাত্রাবাড়ি পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেই সময়ে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। আন্দোলনে পুলিশ হত্যার জন্য টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করা হয়েছে বলে মন্তব্য করেন তারা। জুলাই আন্দোলনের ভয়াবহ স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। মধ্য জুলাই থেকে প্রতিদিনই রক্ত ঝরেছে যাত্রাবাড়ি এলাকায়। বীর দর্পে লড়াই করে গেছে সেখানকার ছাত্র জনতা। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে বিশাল এলাকা জুড়ে অসংখ্য শহীদের স্মৃতিফলক সাক্ষ্য দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল উত্তাল জুলাইয়ের প্রতিটি দিন। অভ্যুত্থানের প্রতিটি পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটি যাত্রাবাড়ির নাম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে হাজারীবাগ ভাগলপুর লেনে বাসার সামনে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাতে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তার। আমাদেরকে বললো যে এরকম এরকম তোমার ভাইকে মেডিকেল আসবে, রিক্সাওয়ালা নিয়ে এসে আমরা আসলাম। আমার বাইরে অনেক দিন ধরেই এই প্রায় 15 দিনের মতো বলতেছে যে আমার ভাই নাকি মেরে নেবো, আমার বাইরে মেরে নেবো। আমার ভাই আগের থেকে জানে, মনকে পাইলে আমরা সব জানতে পারবো, আমরা এটা বিচার চাই। সময় সংবাদে আরো থাকছে। ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন নিতে পারবে 4 থেকে 7 বছর বয়সীরা। হাসপাতালে ভর্তি কমাতে কার্যকর ভূমিকা রাখার দাবি, দ্রুত প্রকোপ কমার আশা। এবার বাণিজ্যের সংবাদ। প্রায় 1.25 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে 60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে সংস্থাটি। নতুন করনীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায়ে গতি এনে দেয়া হবে এই বাড়তি আয়ের যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর এর কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অধরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এমএস আরিফিনের রিপোর্ট। বিগত সরকারের নেয়া $470 কোটি ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে $450 থেকে $500 কোটি ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফ প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআর এর উচ্চ পর্যায়ে একাধিক সভা করে আইএমএফ, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেওয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্থ করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে আইএমএফ এর চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর।
রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআর এর কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআর কে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ 2,741 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,24,000 টাকা। এছাড়া 21 ক্যারেটের 2,14,000 টাকা, 18 ক্যারেট 1,83,883 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি দাম পড়বে 1.5 লাখ টাকা। এর আগে মঙ্গলবার ভরিতে সর্বোচ্চ 1,633 টাকা বাড়িয়েছিল বাজুস। গাইবান্ধার ব্রহ্মপুত্র করতোয়া ঘাঘট নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি ওঠানামা অব্যাহত আছে। ব্রহ্মপুত্র ঘাঘট ও করতোয়ার 45টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনার বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে বসতঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে থাকা ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে জিও ব্যাগ ডাম্পিং চলছে। নদী ব্যবস্থাপনা ও বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ঢাকা বেইজিং। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানান, বাংলাদেশের প্রয়োজনে দুর্যোগ মোকাবিলায় আর্থিক ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এ সময় $1 লাখ অনুদান সহায়তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। The Chinese government and the people, for the government and people of Bangladesh. In the midst of a storm and floods, it conveys our most simple yet heartfelt goodwill. Disasters are merciless, but humanity is compassionate. Whenever the people of Bangladesh face hardship, China has always reached out. দেশের বাইরের খবর, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। বুধবার যন্তর মন্তরে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ শুরু করেছে সংগঠনটির সদস্যরা। এতে যোগ দেন হাজার হাজার শিক্ষার্থী। এদিকে বিক্ষোভের মুখে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করায় আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। পরে কয়েক ঘন্টা পর তাদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ। প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ভারত। কিউডেঙ্গা নামের টিকাটি নিতে পারবে 4 থেকে 7 বছর বয়সীরা। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালে ডেঙ্গু প্রতিরোধ ও হাসপাতালে ভর্তি ঠেকাতে কার্যকর ভূমিকার প্রমাণ মিলেছে। টিকাটি ডেঙ্গু প্রবণ এলাকায় ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথমবার ডেঙ্গুর টিকা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা টিকা নিতে পারবে 4 থেকে 7 বছর বয়সীরা। 3 মাসের ব্যবধানে নিতে হবে 2টি ডোজ। টিকাটি ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। কোম্পানিটির দাবি, আগে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক এই টিকা নেওয়া যাবে। এমনকি টিকা দেওয়ার আগে ডেঙ্গু হয়েছিল কিনা তা জানতে কোনো পরীক্ষারও প্রয়োজন হবে না। অনুমোদনের ক্ষেত্রে 28,000-এর বেশি অংশগ্রহণকারীকে নিয়ে পরিচালিত 19টি আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিবেচনা করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার 1 বছর পর পরীক্ষাগারে নিশ্চিত ডেঙ্গু প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল 80.2%। আর ডেঙ্গুজনিত কারণে হাসপাতালে ভর্তি প্রতিরোধে 8 মাস পর কার্যকারিতা ছিল 9.4%। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণও টিকাটি কার্যকর সুরক্ষা দিয়েছে বলে দাবি করেছে বায়োফার্মাসিউটিক্যালস।
সম্প্রতি ভারতের ডেঙ্গু বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি তথ্য বলছে গত 2 দশকে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 11 গুণ বেড়েছে। বিশ্বে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 1/3 ভারতে। শিউলি রোসা, সময় সংবাদ। আর্জেন্টিনার মেন্দোসা প্রদেশে টানা ভারী তুষারপাতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল। 3 মিটার পর্যন্ত তুষার জমে আটকা পড়েছেন বহু মানুষ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 50 জনকে। এছাড়া আটকে পড়া পরিবহন কর্মীদের খাবার সরবরাহ করা হচ্ছে এবং সড়ক থেকে তুষার সরাতে কাজ করছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও পার্বত্য এলাকায় প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এছাড়া প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চলতি বছর সুপার এল নিনো তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এটি ঘটলে আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে অস্বাভাবিক ভারী বৃষ্টি, শক্তিশালী ঝড় এবং ভয়াবহ বন্যার ঝুঁকি বাড়বে। খেলার খবর। 64 দল নিয়ে 2030 বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। তবে বাড়তি দলের সুবিধা নিয়ে নয়, বরং এশিয়ার কোটায় যোগ্যতা প্রমাণ করে এই বিশ্বকাপে খেলবে লাল সবুজ, জানালেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক বিশ্বকাপ ফুটবলে খেলতে পারলে সুযোগ সুবিধায় এগিয়ে থাকা বাংলাদেশও লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে মনে করেন তিনি। এজন্য বয়সভিত্তিক ফুটবলে গুরুত্ব বাড়িয়েছে ফেডারেশন। প্রথমবার বয়সভিত্তিক দলগুলোর জন্য আলাদা কোচিং প্যানেলের পথে হাঁটছে বাফুফে। 3 দেশে 48 দলের অংশগ্রহণে শেষ হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। তবে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আলোচনায় 2030 বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 100 বর্ষ উপলক্ষে বিশেষ এই আসরে দল সংখ্যা 64তে বাড়ানোর পরিকল্পনা করছে ফিফা। এরই মধ্যে সেখানে সায় দিয়েছে কনমেবলও। ইনফ্যান্টিনোর বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনায় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ, ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও। যদিও ফিফার দেশ বাড়ানোর উচ্চবিলাসী পরিকল্পনায় সামিল না হয়ে বরং নিজেদের খেলার মান বাড়ানোয় মনোযোগী বাংলাদেশ। 64-এর পর তো 200টা টিম আনবেন, ওটাও হবে না। আমাদের পরিকল্পনা হবে যে ঠিক আছে, এখন যে 48 টিমস আছে থাকুক, তার ভিতরে এশিয়ান কোটাতে পরে 8 বা 9 ডিপেন্ডিং অন দ্য প্লে অফ ম্যাচ আমাদেরকে ফাইট করে ডেভেলপ করে ওই 8-9টা দেশের ভিতরে থাকতে হবে। এশিয়ার ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে বয়সভিত্তিক ফুটবলে জোর দিতে চান বাফুফের সভাপতি। ইরাক ইনফ্রাস্ট্রাকচার কী আছে, ইরাকের ইউথ ডেভেলপমেন্টের কী আছে, তো ইরাকের মতো দেশ যদি ওই টপ 8-এ থাকতে পারে, বাংলাদেশ গিভেন বাংলাদেশের রিসোর্স, বাংলাদেশের ডায়াসপোরা, বাংলাদেশের পপুলেশন 100% ওই টপ 8 বা 9 থাকা উচিত। অ্যান্ড ওটাতে আমি মনে করি পসিবল যদি আমরা ফোকাসভাবে আমরা ফাইট করি। আমাদের ইউথ টিমের জন্য ফুল কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, ফিজিও অল ডেডিকেটেড হয়ে গেছে। ছেলে এবং মেয়েদের জন্য আমরা আগামীতে যাব। আমরা সেই পথে হাঁটতে চেষ্টা করতেছি। ভবিষ্যতে নারীদের বয়স ভিত্তিক ফুটবলেও আলাদা কোচিং প্যানেল করার কথা ভাবছেন বাফুফের সভাপতি। সাফ জিতে র্যাঙ্কিংটা বাড়িয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2 ঘন্টা হয়ে গেছে, আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বলে না। আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, টিমটিম আগুনে রান্না করতে হিমশিম দশা। ফিলিং স্টেশনেও দীর্ঘ অপেক্ষা, কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কম। একদিকে প্রায় 15,000 কোটি টাকার 9টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব। বিটিএমএ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ। এবং বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা। সর্বনিম্ন 5,13,000 টাকা, সর্বোচ্চ 7,91,000। 30 জুলাই থেকে হজ ও ওমরা মেলা করবে হাব। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুব্রাওয়ার্দী। যশোয়া, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।